নমস্কার। আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস বেগম মেরি বিশ্বাসের ধারাবাহিক পর্বগুলি। আজ শুনে নেব আদি পর্বের দ্বিতীয় অংশটি। আসুন শুনে নিই আজকের পর্বটি। পুরনো পুঁথি নিয়ে যারা গবেষণা করে তারা জানেন এর মধ্যে অনেক রকম ভেজাল থাকে। একজন চণ্ডীদাস শেষকালে 10 জন চণ্ডীদাসে পরিণত হতে পারে। তখনকার দিনে ছাপাখানা ছিল না। 1000 পাতার একখানা পুঁথি একজন নকল নবিশকে 5টা টাকা আর একখানা বাঁধি পোতা গামছা দিলেই নকল করে দিত। তারপর তার মধ্যে নিজের বিদ্যে বুদ্ধি শিক্ষা অশিক্ষা ঢুকিয়ে দিলে কারোর আর কিছু ধরার উপায় থাকতো না। কিন্তু এই পুঁথি অন্যরকম। এই কবি নিজের হাতে লিখেছেন বলে মনে হয়। এমন কিছু বিখ্যাত কবিও নন। নকল নবিশের হাতের ছোঁয়া কোথাও পাওয়া গেল না। আর পশুপতিবাবু নিজেই বলেছেন তাদের পূর্বপুরুষ উদ্ধব দাস। খাস বিশ্বাস হলেও দাসই বটে, কিন্তু কবি বিনয়ী। বৈষ্ণব পদকর্তাদের পদাঙ্ক অনুসরণ করে উদ্ধব দাসও নিজেকে ভক্ত হরিদাস বলে ঘোষণা করেছেন। দাসানুদাস। তিনি নিজে কিছুই নয়, নিজের জন্য তিনি কিছুই করেননি। এই জমি এই সম্পত্তি এই ভোগ ঐশ্বর্য বিলাস তার কিছুই প্রাপ্য নয়। তিনি এই সংসারে ঈশ্বরের কৃপায় এসেছিলেন, আবার একদিন ঈশ্বরের কৃপাতেই বিদায় নেবেন। এই সংসারে কে কার? এই সংসারই তো তার লীলাভূমি গো। আমার খুব আগ্রহ ছিল এই বেগম মেরি বিশ্বাস সম্বন্ধে কিছু জানতে। কে এই মেরি বিশ্বাস? অষ্টাদশ শতাব্দীর বাংলার ইতিহাসে লর্ড ক্লাইভের সঙ্গে এই বেগমের কিসের সম্পর্ক? এই হাতিয়ারগড়ের রানী বিবি বা কে? যে কান্ত ছেলেটি নিজামত নবাব সরকারের হুকুম পেয়ে কোনো হিন্দু রানী বিবিকে নিয়ে কাটোয়ার সরাইখানাতে উঠল, ওই বা কে? উদ্ধব দাসী বা এদের কথা জানল কি করে? সে এত বড় মহাকাব্য লিখতেই বা গেল কেন? যে ইতিহাস ছোটবেলা থেকে পাঠ্যপুস্তকে পড়ে এসেছি এর সঙ্গে তো তার কোনো মিল নেই। উদ্ধব দাস এই ইতিহাস কোথায় পেল? পড়তে পড়তে অনেক রাত হয়ে গেল। তারপর কলকাতার অন্ধকার ঘরের মধ্যে একে একে পৃথিবীর সমস্ত লোক ঘুমিয়ে পড়ল। শুধু আমি একলা জেগে রইলাম। আর জেগে রইল ইন্ডিয়ার অষ্টাদশ শতাব্দী। অষ্টাদশ শতাব্দীর সেই পৃথিবী থেকে আর্তকণ্ঠের এক করুণ চিৎকার ভেসে উঠল। সে কান্না সেই দিন কেউ শুনতে পায়নি। আলীবর্দীর হারেমের মধ্যে সেই একক কান্না এত বছর পর আবার যেন পুঁথির পাতা বেয়ে আমার কানে এসে পৌঁছল। কে কাঁদছে? আজকে চারিদিকে যখন সবাই হাসছে তখন কাঁদছে কে? কোথাও তো কেউ জেগে নেই। অষ্টাদশ শতাব্দী ঊনবিংশ শতাব্দী বিংশ শতাব্দীর মাঝামাঝি পেরিয়ে এসেও আমরা তো সবাই ঘুমিয়েই পড়েছিলাম। যারা পাহারা দেবার ছিলেন তারা সবাই তো বিদায় নিয়েছেন। রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ কেউ তো নেই পাহারা দেবার। মাঝখানে দুটো বড় যুদ্ধ আমরা পার হয়েছি। 200 বছর ব্রিটিশের সঙ্গে কাটিয়ে আমাদের মেরুদণ্ড বেঁকে গিয়েছে। আমরা নির্বিঘ্নে অনাচার করছি, অত্যাচার করছি, চুরি করছি, ব্ল্যাক মার্কেট করছি। লোক ঠকানোর কারবারে আমরা বেশ রীতিমতো পাকা হয়ে উঠেছি। ঘটনাচক্রে আমাদের দেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু আমরা তো স্বাধীন হইনি। দারিদ্র্য আর অভাব আর অনাচার থেকে তো মুক্তি পাইনি। কিন্তু তবু তো আমরা কেউই কাঁদিনি। তবে এমন করে আজ কাঁদছে কে? অথচ আমরাই এতদিন খদ্দর পড়েছি, চরকা কেটেছি, লবণ সত্যাগ্রহ করেছি। এতদিন মেদিনীপুরে একটার পর একটা বেলিতি ম্যাজিস্ট্রেট সাহেবদের গুলি করে মেরেছি। রাইটার্স বিল্ডিংয়ে ঢুকে সাহেবদের খুন করে ফাঁসি গিয়েছি। পাড়ায় পাড়ায় লাঠি খেলা কুস্তি করার আখড়া বানিয়েছি। বন্দে মাতরম শুনলে আমাদের রক্ত নেচে উঠেছে। সেসব কথা তো স্বাধীন হবার পর আমরা ভুলেই গিয়েছিলাম। 1947 সালের পর থেকে আমি আর পশুপতিবাবুরা তো খদ্দর পড়া ছেড়েই দিয়েছি। লুকিয়ে লুকিয়ে বিলিতি জিনিস কিনতে পেলে পড়তে গিয়েছি। লাঠি খেলা আর কুস্তির আখড়া তুলে দিয়ে সেখানে আমরা সরস্বতী পুজো করি।
পুজোর ঠাকুরের সামনে আমরা লাউড স্পিকার লাগিয়ে সিনেমার সস্তা গান মাইক্রোফোনে বাজাই। আমরা ধুতি ছেড়ে দিয়ে সরু পাওয়ালা প্যান্ট পরি। ট্রানজিস্টার সেট কাঁধে ঝুলিয়ে মডার্ন হয়ে ঘুরে বেড়াই। কাঁদবার তো আমাদের সময় নেই। তবে এমন করে আজ কাঁদছে কে? হঠাৎ নজরে পড়ল বিরাট দমদম হাউসের এক কোণে বেগম মেরি বিশ্বাস একা জেগে জেগে কাঁদছে। উদ্ধব দাস তার কাব্যের শেষ স্বর্গে শান্তি পর্বের ভেতর বেগম মেরি বিশ্বাসের যে চিত্র এঁকেছেন তা দেখে স্তম্ভিত হয়ে গেলাম। অষ্টাদশ শতাব্দীর মানুষ আজ এই বিংশ শতাব্দীর মানুষের মতোই সেদিন নিজেদের বুঝতে পারেনি। একদিন হাতিয়ারগড়ে রানী বিবিকে পরোয়ানা পাঠিয়ে নবাবের হারেমের মধ্যে এনে পুড়েছে। সে ছিল লালসা আর রূপের আকর্ষণ। মেয়ে মানুষের দেহ আর অর্থ উপার্জনের কলা কৌশল আয়ত্ত করাকেই সেই দিন চরম মুখ্য বলে জ্ঞান করেছে সবাই। টাকা চাই, যেমন করে হোক টাকা চাই। জীবন অনিত্য। এই জীবদ্দশাতেই আমরা ভোগের চরম পরিতৃপ্তি চাই। বাদশার কাছ থেকে পাওয়া খেতাব চাই, নবাবের পেয়ারের পাত্র হওয়া চাই। তাহলেই বুঝলাম আমার সব চাওয়া পাওয়া মিটল। তাহলেই বুঝলাম আমার মোক্ষ লাভ হলো। আর ঠিক এই অবস্থায় বেগম মেরি বিশ্বাস কাঁদছে কেন? মানুষ যা চায় সব তো পেয়েছিল মরিয়ম বেগম সাহেবা। গ্রামের অখ্যাত এক নফরের মেয়ে হয়ে জন্মে একদিন চেহেল সুতুনের বেগম সাহেবা হয়েছিল। তারপর হলো কর্নেল ক্লাইভের প্রিয়পাত্রী। তখন কর্নেল ক্লাইভ মানেই বাংলার মুলুকের নবাব। তবু কেন সে কাঁদে? মরিয়ম বেগম সাহেবারা যে কেন কাঁদে তা জানতে হলে উদ্ধব দাসের কাব্যের আরও অনেক পাতা উল্টাতে হবে। যে কান্ত একদিন নিজামতের হুকুমত পেয়ে হাতিয়ারগড়ের হিন্দু রানী বিবিকে এই চেহেল সুতনে নিয়ে এসেছিল তাকে আর তখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বশির মিয়া ছুটোছুটি করছে চারিদিকে। সেই কাফের কান্তটা কোথায় গেল? ওইদিকে চারিদিকে কড়া পাহারা বসেছে। চেহেল সুতুনের ভেতর থেকে কোনো জিনিস না বাইরে বেরিয়ে যায়। মির্জাফর আলী সাহেব কড়া হুকুম দিয়ে দিয়েছিল কোতোয়ালিতে। হারেমের ভেতরে খোজা সর্দার পিরালি খাঁ তীক্ষ্ণ নজর রেখেছে বেগম সাহেবাদের ওপর। বাইরে থেকে জাল পাঞ্জা নিয়ে কেউ যেন না ভেতরে ঢুকতে পারে। আর যদি কেউ বা ঢুকে পড়ে তো তাকে সোজাসুজি মির্জাফর আলী সাহেবের কাছে নিয়ে যাওয়া হবে। ফিরিঙ্গি কোম্পানির কাছ থেকে হুকুমত এসেছে যতক্ষণ না কর্নেল ক্লাইভ সাহেব নিজে এসে তদন্ত করেন ততক্ষণ একটি জিনিসও কারোর সরাবার এখতিয়ার নেই। এই হুকুমতের নকল বাইরেও পাঠানো হয়েছে। মুৎসুদ্দিয়ান, কানুনগোয়ান, চৌধুরিয়ান, কররিয়ান, জমিদারান, পন শরৎ শাহী ওরফে হাতিয়ারগড় সরকার ও পং হোসেন প্রতাপ সরকার সিলেট জায়গির নবাব শমস-উদ-দৌলা সুবে বাংলা। তোমরা সকলে অবগত হও যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্নেল ক্লাইভ মুর্শিদাবাদে আগত হইতেছেন। উক্ত দিবসে উক্ত মুৎসুদ্দিয়ান, কানুনগোয়ান, চৌধুরিয়ান, কররিয়ান, জমিদারান প্রভৃতি সকলে তাহার নিকট হাজিরা দিয়া সরকারি হুকুমতের মর্যাদা নির্বাহ করিবা। মোতালেক মুসুবাদ কাজীর দেউরি, জনাব মুনসুর আলী মেহের মোহরার। এই পরোয়ানা বেরোবার পর থেকে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে। এবার কি হবে? এবার কে নবাব হবে? যে নবাবকে খুন করেছে তার কি হবে? কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। সবাই ভয়ে ভয়ে মুখ বন্ধ করে ঘরের ভেতর দরজায় হুড়কো এঁটে বসে আছে। তবুও রাস্তাতেও ভিড়ের কমতি নেই। মনসুরগঞ্জ হাভেলিতে এসে উঠেছে মির্জাফর আলী খাঁ, উঠেছে তার ছেলে মিরন আলী খাঁ। ফটকের সামনে কড়া পাহারা বসে গেছে। বন্দুক কাঁধে নিয়ে তারা দিন রাত পাহারা দেয়। জগৎ শেঠজি আসে, হাতিয়ারগড়ের ছোট মশাই আসে, ডিহদার রেজা আলী আসে, মেহেদি নেশার আসে। পরামর্শ আর ষড়যন্ত্রের জাল বোনা হয়। কে নবাব হবে? ক্লাইভ সাহেব কাকে নবাব করবে? লোকের কৌতূহলের শেষ নেই। বহুদিন আগে একদিন একটা পালকি এসে থেমেছিল চেহেল সুতুনের ফটকে। নিজামতের চর কান্ত সরকার সেদিন পালকিটাকে চেহেল সুতুনের ফটক পর্যন্ত পৌঁছে দিয়ে নিজের আস্তানায় চলে গিয়েছিল। আর কেউ জানত না সেই ঘটনাটার কথা।
বড় গোপনে সেই ব্যাপারটা সমাধা হয়েছিল বশির মিয়ার সঙ্গে। কিন্তু যারা জানতো না তারা একটু কৌতূহলী হয়ে উঠেছিল। নবাবী হারেম, সে বড় তাজ্জব জায়গা। আগে কান্ত সরকারের এই সম্বন্ধে কোনো ধারণা ছিল না। এত তার অলিগলি, এত তার কানুন কিসমত, দুনিয়ার সমস্ত আইন কানুনের বাইরে যেন চেহেল সুতুন। সেখানে খুন হয়ে গেলেও নবাবের খেদমতে তার কোনো আর্জি নেই। অন্ধকারে সেখানে তোমাকে গলা টিপে খুন করে মেরে ফেললেও কেউ প্রতিকার করবার নেই। সেখানে তুমি যদি একবার যাও তাহলে আর কখনো বাইরে আসবার কথা মুখে আনতে পারবে না। ইন্তেকাল পর্যন্ত তুমি সেখানে বন্দী হয়ে রইলে। পালকিটা গিয়ে চবুতরার সেই কোণের দিকে দাঁড়ালো। কান্ত সেই দিকে সেই দিন হাঁ করে তাকিয়েছিল। বশির মিয়ার কথাতে যেন তার ঘুম ভাঙল। বশির মিয়া বললে, লে চল, ওদিকে আর দেখিস নে, নবাবের মালের দিকে নজর দিতে নেই, কেউ জানতে পারলে তোর গরদান যাবে। কথাটা কানে গিয়ে বেঁধেছিল খট করে। কি বললি তুই? বশির হেসে উঠল খিলখিল করে। চোখ মোটকে বললে, নবাবের মাল। তার মানে? কান্তর আপাতমস্তক রি করে উঠল। কি বলছিস তুই? ও তো হাতিয়ারগড়ের রানী বিবি, ও তো হিন্দু বিবি রে। বসে মজা পেয়ে গেল, বললে, হিন্দুদের বিবিরাই তো মজাদার মাল রে। কান্তর মনে হলো এক চড়ে বশির মিয়ার মুখখানা ঘুরিয়ে দেয়। এমন জানলে কি আর সে রানী বিবিকে এমনভাবে এত দূর রাস্তা সঙ্গে করে পাহারা দিয়ে আনত? বশির মিয়া হয়তো রসিকতার চোটে ভুলেই গিয়েছিল যে কান্ত হিন্দু। কান্তর দিদিমা মুসলমানদের ছুঁয়ে ফেললে গঙ্গায় স্নান করে ফেলত। বড় চাত্রার জমিদার বাবুরা ফৌজদারির কাছারিতে নাজিরের চাকরি করত বটে, কিন্তু সেরেস্তার কাজ ছেড়ে বাড়িতে এসে কাপড় পিরেন সব ছেড়ে ফেলত, তারপর স্নান করে শুদ্ধ হতো। আর কান্ত আজ নিজামতে চাকরি করতে এসেছে বলে এ কথাও মুখ বুজে সহ্য করতে হলো। কিন্তু নবাবের কি মেয়ে মানুষের অভাব যে হাতিয়ারগড়ে রানী বিবিকে খুঁজে এনে চেহেল সুতনে পুড়তে হবে? অভাব হবে কেন? তুই বড় বেকুবের মতো কথা বলিস। একটা মেয়ে মানুষে কি কারো চলে? এই দেখ না, আমারও তো তিনটে অরত, একটু একঘেয়ে লাগলেই মুখ বদলে নি। দুনিয়ায় মেয়ে মানুষের পয়দা হয়েছে কেন বলতো? তার মানে? এইরকম অদ্ভুত প্রশ্ন কান্তর মাথায় কখনো আসেনি। এই নিয়ে আলোচনা করতেও তার যেন একটু লজ্জা হলো। বশির মিয়া বললে, না, তোর জানার দরকার নেই। নবাবদের এত বেগম থাকে কেন? খোদাতালার বেহেস্তে যেমন হুড়পুরি থাকে, নবাবদের হারেমেও তেমন বেগমবাদী থাকে। কেউ আসে খোরসান থেকে, কেউ কান্দাহার থেকে, কেউ চাটগাঁ থেকে, কেউ কালাপানির ওপার থেকে। আমার তলব বাড়লে আমি তো ইয়া ঠিক করেছি একটা ইহুদি অরদ রাখবো। ইহুদি অরদ দেখেছিস? কান্তর বিরক্ত লাগছিল, বললে, ওইসব কথা থাক এখন। সেই দিন ওই পর্যন্তই কথা হয়েছিল বশির মিয়ার সঙ্গে। হাতিয়ারগড়ে রানী বিবিকে চেহেল সুতনের ভেতর পাঠিয়ে দিয়ে সেই দিনকার মতো কান্তের ছুটি হয়ে গিয়েছিল। আবার কোনো নতুন হুকুম হলেই বশির মিয়া তাকে জানাবে বলেছিল। কিন্তু তারপর হুড়মুড় করে সব কি যেন ঘটে গেল। তখন যা কিছু ঘটেছে সব তার চোখের আড়ালে। তখন সে বেগম সেজে বোরখা পরে চেহেল সুতনের ভেতর লুকিয়ে আছে মরিয়ম বেগম সেজে। তখন সবাই জানে কান্তই মরিয়ম বেগম। বোরখা পাড়ার পর কেউ আর তাকে চিনতে পারেনি। মরিয়ম বেগমকে ধরবার জন্য তখন সমস্ত মুর্শিদাবাদ তোলপাড় পড়ে গেছে। কোথায় মরিয়ম বেগম সাহেবা? মরিয়ম বেগম সাহেবা কোথায়? মুর্শিদাবাদে এসে পৌঁছেছে কর্নেল ক্লাইভ। হুকুম দিয়েছে মরিয়ম বেগম সাহেবাকে চাই। অথচ চেহেল সুতনের ভেতর অন্য সব বেগম সাহেবেরা তখন সার বেঁধে দাঁড়িয়ে আছে। চোখে সুরমা দিয়েছে, বুকে কাচুলি পড়েছে, পায়ে পাঁজর। সবাই সার বেঁধে অপেক্ষা করছে কখন কার ডাক পড়ে আম দরবার থেকে। কিন্তু তখনও কাছে কে? মনে আছে একদিন আবার কান্ত গিয়ে হাজির হয়েছিল বশির মিয়ার কাছে। বশির মিয়া বলেছিল, আবার তোর কিসের দরকার?
কান্ত বলেছিল, একটা কথা ছিল তোর সঙ্গে, একটু আড়ালে আসবি, চুপি চুপি বলবো। বশিরের যেন এসব কথা শোনবার সময় ছিল না, আগ্রহও ছিল না। তার তখন অনেক কাজ। তাড়াতাড়ি বললে, তোর নকরির কথা আমি কিছু বলতে পারবো না। আমি চাকরির কথা বলছি না। নকরির কথা বলছিস না তো কি কথা বলছিস? চাকরির কথা কান্তর কিছু বলবারও ছিল না। বড় যাত্রা থেকে একদিন যখন চলে এসেছে, তখন তার কাছে ফিরিঙ্গি কোম্পানিও যা, নবাব নাজিমও তাই। চাকরি হয়তো তার কপালে নেই, যেমন অনেক জিনিসই তার কপালে নেই। এখন মুর্শিদাবাদের মসনদে কেউ বসুক আর না বসুক, তাতে কিছুই আসে যায় না তার। কি বলবি জলদি বল। সেই হাতিয়ারগড়ের রানী বিবিকে সেদিন নিয়ে এসেছিলাম, তার কথা বলছি। সে তো হারেমে আছে, তার সঙ্গে তোর কিসের দরকার ইয়ার? তার সঙ্গে একটু দেখা করতে পারলে ভালো হতো। তোর কি মাথা খারাপ? তুই হারেমের মধ্যে যাবি? খোজা সর্দার তোর গর্দান রাখবে? কান্তর মুখখানা আরও করুণ হয়ে উঠল। বলে, তুই চেষ্টা করলে পারিস। তোর ফুপা মনসুর আলী সাহেব থাকতে কেউ তোকে কিছু বলবে না। তোর হাত দুটি ধরে বলছি ভাই, একটু দয়া কর তুই। হঠাৎ বশির মিয়ার কেমন সন্দেহ হলো। কেন বলতো? তোর এত টান কেন? তুই কি রানী বিবিকে দেখেছিস নাকি? হ্যাঁ। কি করে দেখলি? সেপাই দিয়ে বোরখা পরিয়ে আনবার কথা ছিল, দেখলি কি করে? মুখ দেখেছিস? হ্যাঁ। বশির মিয়া যেন ক্ষেপে লাল হয়ে উঠল। এজন্যই তো কাফেরদের দিয়ে এসব কাজ করাতে চায়নি মনসুর আলী সাহেব। নিহাতি পিড়াপিড়ি করলে বশিরটা, তাই এই কাজের ভার দেওয়া। কোথা থেকে কোন হিন্দুর বাচ্চাকে ধরে এনে কিনা বললে একে নকরি দাও। বশির মিয়ার তখন সত্যই অনেক কাজ, মাথা ঘুরে যাবার মতো অবস্থা। নবাব মারা যাবার পর থেকে চারদিক থেকে শুকুনেরা এসে ওত পেতে বসে আছে লুঠের মালে ভাগ বসাবে বলে। মোহাম্মদী বেগ নিজে মাল সাবার করেছে, সুতরাং তারই যেন পাওনাটা বেশি। ওটা কে না করতে পারত। নবাবকে ধরে দুটো হাত দড়ি দিয়ে বেঁধে একটা চাকু বুকের ওপর চালিয়ে দিয়েছে। একবার, দুবার, তিনবার। একবারই মামলা ফতে হয়ে গিয়েছিল, তবুও সাবধানের মান নেই। হাত দুটো খুনে লাল। ভেবেছিল মিরনের যখন দোস্ত, তখন সে দোস্তালির হকদার হতে পারবে, কিন্তু সেই ঘুরে বালি। হকদার এই কদিনেই অনেক পয়দা হয়েছে। সবাই মির্জাফর আলীর খাঁড় দিকে হাঁ করে চেয়ে আছে, সেই যেন বেহেশতের আফতাব পাইয়ে দেবে। কান্ত বললে, একটিবার শুধু দেখা করিয়ে দে ভাই বশির, আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল রানী বিবি। তোর সঙ্গে দেখা করতে চেয়েছিল? বলছিস কি তুই? তুই রানী বিবির সঙ্গে কথা বলেছিস নাকি? হ্যাঁ। যেন আমার জন্যই অপরাধ করে ফেলেছে কান্ত। এমনি করে তার দিকে চাইলে বশির। তুই যে কথাটা বলছিস এটা কেউ জানে? কেউ দেখেছে? কান্ত বললে, না। কেউ দেখেনি তো? না, আমি লুকিয়ে দেখা করেছি। কিন্তু তুই তো জানিস নবাবের হারেমের বিবিদের সঙ্গে কারোর মোলাকাত করার এখতিয়ার নেই, দেখা করা গুনহা। কান্ত বললে, কিন্তু আমাকে যে রানী বিবি ডেকে পাঠিয়েছিল ভাই, আমার কি দোষ? তোকে ডেকে পাঠিয়েছিল? কোথায়? কি জন্যে? কান্ত বললে, কাটোয়াতে। কি কথা বললে রানী বিবি? এবার যেন বশির মিয়াও কান্তকে হিংসে করতে লাগলো। এমন জানলে বশির মিয়া নিজেই তো হিন্দু কাপে সেজে রানী বিবিকে নিয়ে আসতো। কিন্তু ওই দিক থেকে হুকুম ছিল, রানী বিবিকে আনতে পাঠাবার জন্য যেন নবাব নিজামত সরকারের হিন্দু আমলা পাঠানো হয়। নইলে এইসব কাজের জন্য কখনো লোকের অভাব হয় নাকি? বলবো তোকে সব, আল্লাহর কিরে বলছি, সব বলবো। কিন্তু তার আগে আমাকে একবার দেখা করিয়ে দে রানী বিবির সঙ্গে। হারেমের ভেতরে গিয়ে একবার শুধু বাইরে থেকে একটা কথা বলে আসব। কি কথা? কান্ত বললে,
কাটোয়ার সরাইখানার সামনে একটা পাগলা লোক এসে সেদিন খুব গান গেয়েছিল। সবাই খুব খুশি তার গান শুনে। রানী বিবি তার নামটা জানতে চেয়েছিল আমার কাছে। আমি নামটা জেনে এসে আর বলতে পারিনি তাকে, বলবার সুযোগ হয়নি। কে সেই লোকটা? সে একটা পাগলা কছমের লোক, কিন্তু খুব মজাদার গান গাইতে পারে ভাই। আমাকে তার নামটা জেনে আসতে বলেছিল রানী বিবি। নামটা জেনেও এসেছিলাম, কিন্তু রানী বিবিকে তা আর বলা হয়নি। সেইটা একবার হারামের ভেতরে গিয়ে বলে আসব। একবার শুধু ভেতরে যাব, আর নামটা রানী বিবিকে বলেই চলে আসব। মায়েরই বলছি, ভেতরে আমি থাকবো না বেশিক্ষণ। বশির মিয়া চুপ করে কি যেন ভাবতে লাগলো। এই তোর পায়ে পড়ছি ইয়ার, আজকে একবার দেখা না করতে পারলে হয়তো জীবনে আর দেখা করা হবে না। অথচ কথা দিয়ে কথা রাখতে পারলুম না বলে মনটাই বড় আফসোস হচ্ছে ভাই। এই আফসোস আমার মরণেও যাবে না। কিন্তু লোকটা কে? কার নাম জানবার জন্য রানী বিবির এত নাফড়া? কান্ত বললে, বলছি তো, একটা পাগল ছাগল লোক। জাসুস নয় তো? জাসুস? তার মানে? ফিরিঙ্গিদের গোয়েন্দা ফোয়েন্দা নয় তো? ওরা তো চল লাগিয়েছে তামাম মুর্শিদাবাদে। আরে না, জাসুস হতে যাবে কেন? আর চরই বা হবে কেন? তার নাম কি তার? উদ্ধব দাস। নামটা শুনে কিছুই বোঝা গেল না। মনসুর আলী মেহের সাহেবের মোহরার দপ্তরের ও নামের কোনো চর নেই। সকলের নামই মুখস্থ করে রেখেছিল বশির মিয়া। উদ্ধব দাস তাহলে হয়তোবা কোনো বাউল ফকির হবে। বাউল ফকিরদের মুলুক এই বাংলা মুলুক। সব বাঙালির বাচ্চাই বাউল ফকির ভেতরে ভেতরে। ওরা রাজ্য চায় না, মসনদ চায় না, অরত চায় না, দৌলত চায় না, শুধু চায় আল্লাহ তাআলার দোয়া। তাজ্জব জাত এই বাঙালির বাচ্চারা। আল্লাহ তাআলার নাম করতে করতে বাদশাহী পর্যন্ত চলে গেলেও এদের খেয়াল থাকে না। বশির মিয়া বললে, আচ্ছা চল, খোঁজা সর্দারকে বলে ভেতরে নিয়ে যাচ্ছি তোকে, কিন্তু হুঁশিয়ার, বেশিক্ষণ থাকবি না। কান্ত বললে, না ভাই বশির, কথা দিচ্ছি বেশিক্ষণ থাকবো না। তারপর কোণের ফটকটার কাছে গিয়ে বললে, আয়। ফটকের সামনে পাহারা দিচ্ছিল কে যেন একজন। বশির মিয়া তাকে পাঞ্জা দেখাতে ভেতরে যেতে দিল। লম্বা সুড়ঙ্গ মতন রাস্তা, মাথার ওপর পাতলা ইটের ছাদ। সেটা পেরিয়ে আরেকটা ফটকের কাছে আসতে আরেকজন মুখোমুখি দাঁড়ালো। বশির মিয়া বুক ফুলিয়ে এগিয়ে গেল। ভয় ডর কিছু নেই। এ পথ দিয়েই হারেমে যাবার রাস্তা। দুই পাশে ঘুলঘুলির মতন গর্ত, ঘুলঘুলির মতো পায়রা বাসা বেঁধেছে। সামনে দিয়ে কারা আসছে, তারা বাইরে যাবে। বশির মিয়া পাহারাদারকে জিজ্ঞেস করলে, পিরালি কোথায় রে? লোকটা কি যেন বললে। বশির মিয়া তাকে একপাশে ডেকে কানে কানে কি বলতে লাগলো। হাত মুখ নেড়ে দুজনে কি সব কথাও হলো। দূর থেকে কান্ত কিছুই শুনতে পেল না। বশিরের ইঙ্গিতে কাছে যেতে বশির বললে, দেখিস হুঁশিয়ার, চটপট চলে আসবি। আর তোর কাছে টাকা আছে? কান্ত বললে, টাকা? কিসের টাকা? টাকা লাগবে না, তোকে ঢুকতে দিচ্ছে যে। পিরালিকে ঘুষ না দিলে যে চেয়েই দেখবে না তোর দিকে। টাকা তো সঙ্গে নেই, তলব পেয়ে পরে দিতে পারি। বশির মিয়া বললে, দূর, নগদ ছাড়া ঘুষ হয় কখনো? ঘুষের কারবার কখনো বাকিতে চলে? এই বলে নিজের পিরানের জেব থেকে টাকা বার করে লোকটার হাতে দিলে। সঙ্গে সঙ্গে একটা লম্বা সেলাম করে লোকটা কান্তকে বললে, চলো। লোকটার পেছন পেছন কান্ত এগিয়ে যেতে লাগলো আর একটা ইট বাঁধানো রাস্তা দিয়ে। কিন্তু যতই ভেতরে যেতে লাগলো ততই অবাক হবার পালা কান্তর। ভেতরে তখন বোধহয় খুব গোলমাল চলছে। কারা বোরখা পরে সামনের দিকে আসছিল। লোকটার পেছনে দাঁড়িয়ে কান্ত তাদের পথ করে দিলে। আবার পেছন থেকে দৌড়তে দৌড়তে দুজন লোক আসছিল। তারা চেঁচাতে লাগলো, ফিরিঙ্গি লোক আগে আ। কে এসেছে? কলকাতা কুঠির টুপিওয়ালা সাহেব লোক।
কথাগুলো যেন বিদ্যুতের মতো ক্রিয়া করলো চারিদিকে। কোথা থেকে আরেক দল লোক বেরিয়ে আসতে লাগলো পিলপিল করে। তাদের কথাবার্তা কিছুই বোঝা গেল না। কিন্তু কান্ত জানতেও পারল না মুর্শিদাবাদের গঙ্গার এই পারে তখন মানুষের ভিড়ে কোথাও তিল ধরবার জায়গা নেই আর। সারা দেশ ঝেঁটিয়ে মানুষ এসেছে ইতিহাসের আরেক মজা দেখতে। এতদিন যারা ঘরে হুড়কো এঁটে মুখে কুলুপ লাগিয়ে বসেছিল, তারা সবাই গঙ্গার ঘাটে এসে ভিড় জমিয়েছে। এসেছে ফিরিঙ্গি কোম্পানির সাহেবরা এসেছে, আর ভয় নেই। এইবার ঘরের মেয়ে ছেলে নিয়ে নিশ্চিন্তে গেরস্থালি করব। জোর করে কেউ কলমা পড়াবে না। একসঙ্গে দূর থেকে পালতোলা কটা জাহাজ বেশ গম্ভীর চালে এগিয়ে আসতে লাগলো। মুর্শিদাবাদের মানুষ আনন্দে লাফিয়ে উঠল সেই দিকে চেয়ে। কাউকেই চিনতে পারবার জো নাই। লাল লাল সব মুখ, গোড়া পল্টন, সব শুদ্ধ গোটা 30 তার বেশি নয়। ক্লাইভ সাহেবের কেমন ভয় করতে লাগলো। সবাই যদি একটা করে ঢিল ছুঁড়ে মারে তাহলেই তো আর তাদের দেখতে হবে না। পাশে গভর্নর ড্রেক সাহেব, মেজর ক্যালপ্যাট্রিক, মেজর গ্র্যান্ট, মিস্টার ম্যানিংহাম, অমিয়েট, ক্রাফটন, ওয়াটসন, আর পেয়ারের মুন্সি নবকৃষ্ণ, আরও অনেকে। সামনের ফৌজদি দলে আস্তে আস্তে শহরে ঢুকবার চেষ্টা করতে লাগলো। আর সঙ্গে সঙ্গেই মুর্শিদাবাদের মানুষ শাঁখ বাজাতে উলু দিতে লাগলো। কান্ত দেখে ক্লাইভ সাহেব পাশে দাঁড়ানো মির্জাফর আলীকে জিজ্ঞেস করলে, ওরা কি বলছে? ওরা কারা? ও কিসের সাউন্ড? মির্জাফর বললে, ও কিছু না কর্নেল, ওরা সবাই হিন্দু। আপনারা আসছেন শুনে ওদের খুবই আনন্দ হয়েছে। আনন্দ হলেই ওরা ওই রকম চেল্লাচিল্লি করে। তখন সবাই আরও সামনে এগিয়ে এলো। আরও জোরে শাঁখ বেজে উঠল। আরও জোরে উলু দিতে লাগলো মুর্শিদাবাদের মানুষেরা। সেইখানে সেই নিজামত হারেমের সামনে দাঁড়িয়েই কান্ত যেন আরেক পৃথিবীতে পৌঁছে গেল। ছোটবেলা থেকে বড় হওয়ার বৈচিত্র্য দেখতে দেখতে আর অনুভব করতে করতে বিচিত্রতর এক জগতের মধ্যে যেন সে ঢুকে পড়েছে। সেই বড় যাত্রা, সেই চৌধুরীদের চক মেলানো বাড়ি আর সেই বগি, সে যেন তার অতীত। আর সেই অতীতটার ভেতরের ওপর তার ভবিষ্যতের সৌধ গড়তে গিয়ে দেখেছিল কলিকাতার বেভারিজ সাহেবের সোরার গদি বাড়িটা বেশ মজবুত করে গেঁথে তুলেছে সে। সেটা যখন ভেঙে গেল তখন আর নতুন করে গড়বার কিছু ছিল না তার। সেও ওই হাতিয়ারগড়। হাতিয়ারগড়ের একটা বাড়িতে গিয়ে বিয়ের পিঁড়িতে বসবার স্বপ্নও দেখেছিল সে। কিন্তু ইচ্ছে থাকলেই কি আর সব কিছু হয়? না, সব কিছু থাকলেই ইচ্ছে হয়। আসল ইচ্ছের সঙ্গে ইচ্ছে পূরণের কোনো সম্পর্কই নেই। হাতিয়ারগড়ে রানী বিবি সেই কথাই জিজ্ঞেস করেছিল কাটোয়াতে। সবই যদি ঠিক ছিল তো বিয়ে হলো না কেন? কান্ত বলেছিল, আমার যে একটু দেরি হয়ে গিয়েছিল যেতে। রানী বিবি অবাক হয়ে বলেছিল, সে কি, মানুষের খেতে দেরি হতে পারে, ঘুমোতে যেতেও দেরি হতে পারে, কিন্তু তাই বলে তুমি বিয়ে করতে যেতে দেরি করে ফেললে? ঘুমিয়ে পড়েছিলে বুঝি? কান্ত লজ্জায় পড়ল। রানী বিবি যে তার সঙ্গে এমন কথা বলবেন তা সে কল্পনাও করতে পারেনি। রানী বিবির মুখখানা একেবারে খোলা। মানে তার মতো অচেনা পুরুষ মানুষের সঙ্গে দেখা করতে এতটুকু সংকোচও নেই। আর তাছাড়া রানী বিবির বয়সটা যে এত কম হবে তাও তো সে ভাবতে পারেনি। বেশ জলজলে টাটকা সিঁদুর রয়েছে মাথার সিঁথিতে। সকালবেলা স্নান করে চুল এলো করে দিয়েছে পিঠের দিকে। বাঁদিটা বোধহয় তাম্বুল বহার পান সেজে দিয়েছিল, তাই চিবোচ্ছে। আপনার খাওয়ার কোনো অসুবিধে হয়নি তো? আমি কত আলিতে আপনার খাওয়ার কথা বলতে গিয়েছিলাম। শেষকালে হয়তো গোস্ত টোস্ত খাইয়ে দেবে, এই ভয় করছিলাম। আমি গোস্ত খাই তো। সে কি, আপনি গরুর মাংস খান? হেসে উঠল রানী বিবি। মোগলের হাতে যখন পড়েছি তখন গরুর মাংস খাওয়ালেই বা কি আর শুয়োরের মাংস খাওয়ালেই বা কি। ও কথা থাক, তোমার বিয়ের কথাটা বলো। কান্ত লজ্জায় পড়ল, বললে, কপালে আমার বিয়ে না থাকলে আর কি হবে? দোষটা করলে তুমি নিজে আর নিন্দে করছো কপালের।
আপনি তো জানেন না ফিরিঙ্গি কোম্পানির চাকরি কী জিনিস। কোথায় সেই সুতুনুটি আর কোথায় সেই হাতিয়ারগড়। বেভারিজ সাহেবের সোরার নৌকো এলো দেরি করে। সেই নৌকোর সব মাল খালাস করে গুদামে পুড়ে হিসেব না করলে তো আর ছুটি নেই। তারপর যে নৌকোয় করে হাতিয়ারগড়ে যাবার বন্দোবস্ত করেছিলাম তা মাঝপথে চড়াই আটকে গেল। আর বিয়ের লগ্ন ছিল রাত 2 প্রহরের সময়। শেষ পর্যন্ত কি হলো? কান্ত বলল, ভেবেছিলাম আমার জন্য পাত্রীপক্ষ অপেক্ষা করবে, কিন্তু গায়ের লোক তাড়াহুড়ো করলে বলে আর একজনকে ধরে এনে তার সঙ্গে সেই লগ্নে বিয়ে দিয়ে দিয়েছিল পাত্রীর বাপ। কোথায় বিয়ে সম্বন্ধ হয়েছিল? হাতিয়ারগড়ে, আপনাদেরই জমিদারিতে। আপনি হয়তো তাদের চিনবেন। পাত্রীর বাবার নাম শোভারাম বিশ্বাস। রানী বিবি তাদের চিনলেন কি না কে জানে, সেই সম্বন্ধে আর কিছু বললেন না। একটু পরে জিজ্ঞেস করলেন, তা সেই দুঃখেই বুঝি ফিরিঙ্গি কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে নবাব সরকারের চাকরি নিলে? না, ঠিক তা নয়। ওখানে 3 টাকা তলব পেতাম, এখানে পাবো 6 টাকা। শুধু টাকার লোভে এই চাকরি নিলে, না আরও কোনো লোভ ছিল? আর কি লোভ থাকতে পারে বলুন? জিনিসপত্রের যা দাম বাড়ছে তাতে 3 টাকা মাইনেতে আর কুলোচ্ছে না। সেই শায়েস্তা খাঁর আমল কি আর এখন আছে? সংসারে তোমার কে কে আছেন? কেউ নেই, শুধু আপনি আর কোপনি। এই বলে কান্তও হাসল, আর তার সেই হাসিতে রানী বিবিও হাসল। একবার কান্তর ইচ্ছে হলো জিজ্ঞেস করে, মুর্শিদাবাদের নবাব হারেমে কেন যাচ্ছেন রানী বিবি? কিন্তু কথাটা কেমন করে পারবে সেই ভাবতে গিয়ে আর বলা হলো না। তারপর নিজেই একটা কারণ অনুমান করে নিয়ে বললে, আপনি হয়তো ভাবছেন আমি এর মধ্যে আছি। কিসের মধ্যে? এই আপনাকে নবাব হারেমে নিয়ে যাবার মধ্যে। কিন্তু বিশ্বাস করুন, আমি এর কিছুই জানি নে, বরং আমি বশিরকে জিজ্ঞেস করেছিলুম। বশিরকে? নিজামত কাছারিতে মোহরার মনসুর আলী মেহের খাঁ সাহেব আছেন, তার সম্বন্ধীর ছেলে। সে আমার বন্ধু। তাকে অনেকবার জিজ্ঞেস করেছিলুম, কিন্তু সে কিছুই বললে না। আমি শুধু হুকুম তামিল করছি। এই পাঞ্জাটা দিয়েছে আমাকে ওরা, বলেছে এটা দেখালে রাস্তার সেপাই কিংবা ফৌজদারের লোক কেউ কিছুই বলবে না। আপনি হয়তো মনে মনে আমাকে দুষছেন। কেন? তোমাকে দুষতে যাব কেন? জানি না, হয়তো আপনাকে এরকম করে নিয়ে গিয়ে আপনার কোনো ক্ষতি করছি। সত্যি বলুন তো, আপনি একা একা সেখানে যাচ্ছেন কেন? আপনার কি কিছু কাজ আছে? রানী বিবি একবার একটু গম্ভীর হয়ে গেল, তারপর আর একটা পান মুখে পুরে দিয়ে বললে, এ কথার উত্তর যদি দিই তাহলে তোমার চাকরিটাই হয়তো চলে যেতে পারে। আমার কিছু হলে তোমার কিছু যাবে আসবে না, কিন্তু তোমার চাকরি চলে গেলে তখন কি করবে? কান্ত এবার রানী বিবির মুখের দিকে সোজাসুজি চেয়ে দেখলে, যেন কথাগুলোর মানে খোঁজবার চেষ্টা করলে রানী বিবির মুখ চোখ ঠোঁটের মধ্যে। রানী বিবি আবার বলতে লাগলো, দিনকাল খারাপ, এই সময়ে 2 টাকা যেখান থেকে পারো জোগাড় করে জমাতে চেষ্টা করো। টাকাটাই এখন সব, আখেরে টাকাটাই কাজে দেবে। কেন? ও কথা বলছেন কেন? দেখছো না, নবাব থেকে শুরু করে সেপাই পর্যন্ত সবাই টাকা টাকা করে মরছে। টাকার জন্যই তো ফিরিঙ্গিরা 7 সমুদ্র পেরিয়ে এখানে এসেছে। বর্গিরাও তো টাকার জন্য আসতো এখানে। আপনি বুঝি আমাকে ঠাট্টা করছেন? ঠাট্টা করব কেন? তুমি নিজেই তো টাকার জন্য একটা মেয়ের জীবন নষ্ট করলে। টাকাটাই কি সব নয়? কান্ত অবাক হয়ে গেল। আর আপনিও কি তাই টাকার জন্য মুর্শিদাবাদে যাচ্ছেন? আমি কি জন্য যাচ্ছি তা তোমাকে বলতে যাব কেন? আর যার জন্যই যাই, টাকার জন্য নিশ্চয়ই নয়। আর তাছাড়া মেয়ে মানুষরাও তো টাকা টাকা করে না, বিয়ে হলে তুমি বুঝতে পারতে। কান্ত বললে, কিন্তু আপনি বিশ্বাস করুন, আমার বিয়ে করবার খুব ইচ্ছে ছিল। ভেবেছিলাম বিয়ে করে বড় যাত্রায় নিয়ে যাব আমার বউকে, সেখানকার বাড়িটা সারিয়ে সুরিয়ে সেখানেই সংসার করব। ভেবেছিলাম বর্গি আসা যখন বন্ধ হয়েছে
তখন আবার দেশে গিয়ে চাষবাস করব। সত্যি আমার এসব ভালো লাগছে না। তারপর রানী বিবির দিকে চেয়ে হঠাৎ কথা বলতে বলতে থেমে গেল। বলে, আপনাকে আমার নিজের এত কথা বলছি বলে আপনি বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হব কেন, বলো না। বলে হাসলেন রানী বিবি। সত্যি কান্ত জীবনে এই প্রথম যেন একজন শ্রোতা পেয়েছে। তার অনেক কথা অনেক দিন ধরে বুকের মধ্যে জমেছিল, শোনবার লোকই কেউ ছিল না। বেভারিজ সাহেবের সোরার গুদামে কেবল মালের হিসেবে রেখেছে সারাদিন ধরে। তারপর গঙ্গার ধারে খড়ের চালটায় শুতে না শুতে এক ঘুমে রাত কাটিয়ে দিয়েছে। কোনো কিছু ভাববারই সময় ছিল না তখন। কিন্তু এক একদিন যখন কালবৈশাখী ঝড় উঠত, ঝড়ে সোরার নৌকোগুলো, কোম্পানির জাহাজগুলো জলের ঢেউ লেগে ওলট পালট করত, সেই সব রাত্রে নিজেকে বড় নিঃসঙ্গ মনে হতো তার। এক একদিন বেভারিজ সাহেবও মদ খেয়ে বেসামাল হয়ে পড়ত। তখন সাহেবের মালি কোথা থেকে সাহেবকে মেয়ে মানুষ এনে জুগিয়ে দিত। কোথা থেকে তাদের আনতো সে কে জানে। চাকরি বজায় রাখার জন্য সব কাজই করতে হতো তাকে। তখন মনে হতো তারও পাশে একজন কেউ থাকলে ভালো হতো। তার মুখে, গালে, চুলে, ঠোঁটে হাত দিয়ে আদর করত সে। তাকে নিয়ে বড় চাদরার সেই ঘরখানার তলায় সংসার পাতত। কিন্তু তারপর আবার কখন রাত পুইয়ে যেত। গঙ্গার ঘাটে আবার নৌকোয় পাল খাটানো হতো। ভোরবেলায় নৌকোগুলি ছেড়ে দিত বদর বদর বলে। তখন আর ওইসব কিছু মাথায় আসতো না। তখন আবার সোরা, তখন আবার হিসেবের খাতা, তখন আবার মোহর, টাকা, কড়াক্রান্তির গোলক ধাঁধার মধ্যে ডুবে যেত। তা সেই সময়ই একদিন এক ঘটক মশাই এসে হাজির, হাতে খেরো বাঁধানো খাতা। সচ্চরিত্র পুরো কায়স্থ তার নাম। বেশ ভালো করে কান্তের আপাতমস্তক দেখে নিয়ে, কুলিজ বংশ সব কিছু জেনে নিয়ে বলেছিল, তুমি বিয়ে করবে বাবা জীবন? আসলে ওইভাবেই শুরু হয়েছিল সম্বন্ধটা। হাতিয়ারগড়ের সৎকায়স্থ শোভারাম বিশ্বাস তার একমাত্র সন্তান। মেয়েটিকে পাত্রস্থ করতে চায় তার বাপ। জমিদারি সেরেস্তায় কাজ করে সে নিজে। নিজের বাস্তু ভিটে আছে হাতিয়ারগড়ে। দেবে থবে ভালো, পৈতৃক সোনাদানা কিছু আছে, জামাই সব কিছু পাবে। কথা বলতে বলতে কান্ত থামল। বললে, এইসব কথা আপনার শুনতে হয়তো ভালো লাগছে না। না না, বলো। তারপর পাত্রী কেমন দেখতে? কান্ত বললে, সে কথাও জিজ্ঞেস করেছিলুম। ঘটকমশাই কি বলেছিলেন, দেখতে খারাপ? না, ঘটকমশাই বলেছিলেন পাত্রী খুব সুন্দরী। খুব সুন্দরী? কান্ত বললে, হ্যাঁ, খুব নাকি সুন্দরী। অমন সুন্দরী নাকি দেখাই যায় না। কার মতো সুন্দরী? কান্ত বললে, তা তো জানি নে, আমি তো নিজে চোখে পাত্রী দেখিনি। তবু শুনে কেমন মনে হয়েছিল? আমার চেয়েও সুন্দরী? রানী বিবি যে কতখানি সুন্দরী তা যেন এতক্ষণ দেখবার সুযোগ পায়নি, তাই ভালো করে আরেকবার রানী বিবির মুখখানা দেখলে। সত্যি এমন সুন্দরী কেউ হয় নাকি? কান্ত বললে, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। ও মা, ঠাট্টা করব কেন? আমার চেয়ে সুন্দরী কেউ হয় না? কান্ত বললে, আপনার চেয়ে সুন্দরী আবার হয় নাকি? আমি তো জীবনে দেখিনি। রানী বিবি এবার আবার একটা পান মুখে পুরল। বলল, বেশি সুন্দরী হলে কপালে সুখ হয় না, তা জানো তো? কেন, আপনার কি সুখ হয়নি? রানী বিবি কি একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই হঠাৎ বাইরে যেন কার গানের আওয়াজ হলো। বাইরের গাছতলায় যেখানে সেপাইরা বসেছিল সেখান থেকেই গানের শব্দটা আসছিল। রানী বিবি মন দিয়ে সেই গানটা শুনতে লাগলো। কান্তও শুনতে লাগলো। গানটা নতুন। লোকটা গান শুনছে আর তারিফ করছে, বলছে, বাহ বাহ, বলিহারি বলিহারি। কে একজন বললে, ও গান নয় হে, এইবার একটা প্রেম সঙ্গীত গাও। লোকটা বললে, একটা খেদের গান শোনান হুজুর। তাই গাও।
আবার গান হতে লাগলো। রানী বিবি হঠাৎ যেন গম্ভীর হয়ে গেছে, জিজ্ঞেস করলে, ও কে গাইছে ওখানে? কান্ত বললে, কি জানি, আপনিও যেখানে আমিও সেখানে, গানটা থামাতে বলে আসবো? রানী বিবি বললে, না, জেনে এসো তো লোকটা কে, কি নাম ওর। কেন, আপনি চেনেন নাকি ওকে? তুমি জেনেই এসো না। কান্ত বাইরে যাচ্ছিল, পেছন থেকে রানী বিবি আবার মনে করিয়ে দিলে, নামটা জেনে এসে কিন্তু বলবে আমায়। বাইরে তখনও গান হচ্ছে। তখন গানটা আরও জমে উঠেছে। অশ্বত্থ গাছতলাটার নিচে বেশ গুছিয়ে বসেছে সেপাইরা, আর মধ্যিখানে একটা আধবয়সী লোক হাত মুখ নেড়ে মাথা দুলিয়ে দুলিয়ে গান গাইছে। কান্ত সামনে আসতেই যেন লোকটার সেই দিকে কোনো ভূক্ষেপ নেই। খানিক পরে গান থামিয়ে লোকটা কান্তের দিকে চাইল। তোমার নাম কি গো? লোকটা খুব রসিক, বললে, আমি হরির দাস হুজুর। আমার আবার নাম কি? তার নাম গান করেই তো বেঁচে আছি। তবু নাম তো একটা আছে, বাপ মায়ের দেওয়া নাম। আমাদের রানী বিবি জানতে চাইছেন। রানী বিবি? রানী বিবির নাম শুনে লোকটা বোধহয় একটু চেতনা হলো, বললে, ভিতরে বুঝি রানী বিবিকে নিয়ে লীলা খেলা হচ্ছে? তা ভালো ভালো, আমার নাম উদ্ধব দাস, রানী বিবিকে গিয়ে বলো। তারপর কথাটা বলেই লোকটা আরেকটা গান ধরতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কোতোয়াল এসে হাজির। কোতোয়ালকে দেখে সেপাই টেপাই যারা ছিল সবাই সসম্ভ্রমে দাঁড়িয়ে উঠল। তুমি আবার এখানে? বন্দেগি হুজুর, আমি হরির দাস, ভক্ত হরিদাস। আমি আর কোথায় যাব বলুন, অধীনের কি আর যাবার জায়গা আছে? কথাটা শেষ হবার আগেই কোতোয়াল বললে, ভাগো এখান থেকে, ভাগো। এই বলে আর সেদিকে না চেয়ে সেপাইদের দিকে চাইলে। কান্তকেও একবার দেখলে। তারপর হুকুম হলো, তখনই রওনা দিতে হবে মুর্শিদাবাদের দিকে। কোতোয়াল সাহেব গম্ভীর স্বভাবের মানুষ, একেবারে যে কথা সেই কাজ। নিজে দাঁড়িয়ে থেকে পালকিতে ঘেরাটোপ লাগিয়ে দিয়ে সকলকে রওনা করে দিয়েছিল। আবার পালকি চলতে লাগলো রানী বিবিকে নিয়ে। রানী বিবির সঙ্গে তার কথাই হলো না, দেখা হওয়া তো দূরের কথা, শুধু দূর থেকে ভক্ত হরিদাসের গানের কথাগুলো একটু একটু ভেসে আসছে। উদ্ধব দাসকে বুঝি ভবনে রাখাই যায় না। উদ্ধব দাস তাই কেবল এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, গান গায় আর ঘুরে বেড়ায়। রানী বিবির পালকির পেছন পেছন চলতে চলতে কান্ত তখনও কেবল কথাটা ভাবছিল। খানিকক্ষণের জন্য দেখা। অনেক কথা জানতে চেয়েছিলেন কান্তর জীবনের। কান্তর কথা বড় মন দিয়ে শুনছিলেন রানী বিবি। সকলে কি সকলের কথা শোনে নাকি? বিশেষ করে কান্ত তো তার পর। কান্তের দুঃখের কথা শুনে লাভই কি হতো তার? তারপর বলেছিলেন, নামটা জেনে এসে আমাকে বলবে, অথচ বলাই হলো না। পুরনো সেপাই বদল হয়ে গেছে, এবার কাটো আর কোতোয়ালের নতুন সেপাই চলেছে সঙ্গে। চেহেল সুতুনের ভেতর বোরখায় মুখ ঢেকে সব কথাগুলোই মনে পড়ছিল। অথচ এই তো সেদিন সবে সঙ্গে করে এনেছিল রানী বিবিকে, তারই মধ্যে সমস্ত ওলট পালট হয়ে গেল। তারই মধ্যে লড়াই শুরু হলো, লড়াই শেষও হলো, মসনদ পর্যন্ত বদলি হব। কে নবাব হবে কে জানে। এখন তলবটা পেয়ে শেষ পর্যন্ত কান্ত সেই অল্প অল্প আলো ছায়ার ভেতর দিয়ে রানী বিবির কথাই ভাবতে লাগলো। কোথায় সেই কাটোয়া আর কোথায় এই মুর্শিদাবাদ। এই পথ দিয়ে কত নবাব কত বেগম ভেতরে এসেছে, আবার ভেতর থেকে বাইরেও গেছে। এই পথ দিয়েই মুর্শিদকুলি খাঁ এসেছে একদিন এইখানে দাঁড়িয়েই রাজবল্লভ সেন ঘসেটি বেগমের সঙ্গে ষড়যন্ত্র করেছে। কাটোয়ার ভাস্কর পণ্ডিতকে খুন করে এখান দিয়েই আলীবর্দী খাঁ এই হারেমে ঢুকেছে। দেখতে দেখতে কান্তের চোখের সামনে দিদিমার কাছে শোনা গল্পগুলো যেন আবার দেখতে পেল। আবার ঘনিয়ে এলো সেই সব রাত, সেই সব দিন, সেই সব কাল। একদিনের মধ্যে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল।
মনে হলো এখনও যেন এখানে ওখানে নবাবের রক্ত লেগে রয়েছে। কোথায় গেল সেই হোসেন কুলি খাঁ, সেই আলীবর্দী খাঁ? ইতিহাসের পাখায় চড়ে যেন সবাই আবার ফিরে আসতে লাগলো উড়ে উড়ে। দিদিমা সব জানত। দিদিমার কথাই যেন সত্যি হলো, যেন পায়ের তলার সব মরিয়ে সেই ইতিহাসের সিংহধারে এসে দাঁড়িয়েছে আজ। আর যদি মসনদী নেই, যার জন্য এখানে রানী বিবিকে আনা সেই নবাবই যখন নেই, তখন কেন রানী বিবি এখানে থাকবে? কোথাকার কোন খোরসান, কান্দাহার, চট্টগ্রাম থেকে আনা বেগমেরা যেন এতদিন পর ইতিহাসের শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছে। একসঙ্গে সবাই বুঝি তাই হেসে উঠেছে। মুক্তির হাসি, আনন্দের হাসি, স্বাচ্ছন্দ্যের হাসি। কান্ত সেইখানে বসেই ইতিহাসের অমোঘ বাণী শুনে যেতে লাগল। মরিয়ম বেগম, মরিয়ম বেগম। বাইরের ডাকে যেন হঠাৎ কান্তের সদ্বিদ ফিরে এলো। কে যেন দরজা ঠেলছে আর ডাকছে, মরিয়ম বেগম, মরিয়ম বেগম। জেনারেল ক্লাইভ ডাকলে, মুন্সি। মুন্সিকে সঙ্গেই এনেছিল ক্লাইভ সাহেব। টিকি দোলাতে দোলাতে মুন্সি নবকৃষ্ণ সামনে এসে হাজির। হুজুর। বসির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল একপাশে। মনসুর আলী মেহেরও দাঁড়িয়েছিল, মির্জাফর খাঁ দাঁড়িয়েছিল, জামাই মীর কাসিম খাঁও দাঁড়িয়েছিল, ছেলে মিরন দাঁড়িয়েছিল। নিজামত সরকারের আমলা উমরাহ সবাই হাজির। সারা মুর্শিদাবাদের লোক আজ শহর গ্রাম জনপদ ছেটিয়ে এসে মুর্শিদাবাদের নবাবের আম দরবারে হাজির। সবাই ভেতরে ঢুকতে পারেনি, সবাইকে ঢুকতেও দেয়া হয়নি। এত মানুষ দেখে কর্নেল সাহেবের লাল চোখ মুখ আরও লাল হয়ে গেছে। সকাল থেকেই কররিয়ান, চৌধুরিয়ান, জমিদাররা হাজির ছিল। মহারাজ কৃষ্ণচন্দ্র গোড়া থেকে সামনে ছিলেন। যা কিছু নবাবের মালখানার সিন্দুক থেকে পাওয়া গিয়েছে সব জোড়ো করে তুলে নিয়েছে ক্লাইভ সাহেব। এত মোহর, এত টাকা, এত হিরে, এত চুনি, এত পান্না, এত কিছু দেখেইনি জীবনে সাহেব। প্রথমে সিন্দুকটা খুলতেই চোখ ধাঁধিয়ে গিয়েছিল সাহেবের। মুন্সি নবকৃষ্ণ পাশেই ছিল, তারও চোখ ধাঁধিয়ে গিয়েছিল। শায়েস্তা খাঁ শুধু নয়, বখতিয়ার খিলজির আমল থেকেই এই টাকা জমে জমে পাহাড় হয়ে উঠেছিল মুর্শিদাবাদের খাজাঞ্চিখানায়। মুর্শিদকুলি খাঁর সময় থেকে আরও পাকাপাকি রকমের জমা বন্দোবস্ত হতে শুরু করেছিল। তার বন্দোবস্তের নাম ছিল জমা কাশের তুমারি। সারা বাংলাদেশের টাকা এসে ঢুকত এইসব সিন্ধুকে, এসে পুরুষানুক্রমে জমা হয়েছে এখানে। সেই টাকা দেখে চোখ ঘুরে যাবার মতো অবস্থা হলো কর্নেলের। মুন্সি নবকৃষ্ণ বললে, এইসব আপনার হুজুর, আপনি নিন। কর্নেল সাহেব যা নিলে তা নিলে, তারপর নিলে মুন্সি। আমি যে সঙ্গে কিছু বাক্স টাক্স আনেনি। আমি সিন্দুক শুদ্ধ আপনাকে দেব, আপনার নিতে কোনো অসুবিধে হবে না। একেবারে জাহাজে তুলে সুতানুটিতে পাঠিয়ে দেব আপনার হাভেলিতে। মাসিক 7 টাকা মাইনের চাকরিতে ঢুকে এখানে এসেছিল ক্লাইভ সাহেব। সঙ্গে সঙ্গে রাজত্ব পাওয়া হয়ে গেল। কিন্তু শুধু রাজত্ব তো দেওয়া যায় না, রাজকন্যা দেওয়ারও নিয়ম আছে এই দেশে। মির্জাফর খাঁ তাও দিলেন, রাজকন্যা নয়, নবাব বেগম। ক্লাইভ মুশকিলে পড়লেন, বললে, এদের নিয়ে আমি কি করব? হুজুর, এটাই যে কানুন। নবাবের যা কিছু আছে সবই আপনার। নবাবের টাকা আপনাকে দিয়েছি, নবাবের এই বেগমদেরও আপনাকে নিতে হবে। বলে ডাক পড়ল নূর বেগম। সমস্ত বন্দোবস্ত আগে থেকেই করা ছিল। হারেমের খোঁজা সর্দার পিরালিকে আগের থেকেই হুকুম দেয়া ছিল। সমস্ত বেগমরা সকাল থেকেই সাজতে গুজতে শুরু করেছে। চোখে সুরমা দিয়েছে, বুকে বুটিদার কাঁচুলি পড়েছে, ঠোঁটে আলতা মেখেছে, নখে মেহেন্দির রং লাগিয়েছে। ঘাগরা, চলি, ওড়নি কিছুই বাদ যায়নি। আজ সবাই হারেম ছেড়ে আরেক হারেমে গিয়ে উঠবে। এতদিন যাকে মনোরঞ্জন করবার জন্য তারা জন্মেছিল, সে নেই। এইবার অন্য একজনের মনোরঞ্জন করবার জন্য আবার বেঁচে থাকতে হবে। আবার বিকেল থেকে প্রতিদিন আরেকজনের মন ভোলাবার জন্য তৈরি হতে হবে। সে দেশি নবাব নয়, সে সাহেব।
লাল পন্টনদের গোড়া সাহেব, লক্কাবাগের লড়াইতে যেই সাহেব নবাবকে হারিয়ে দিয়েছে। জিন্নত বেগম। আজ আর কারোর কোনো অভিযোগ নেই। অবশ্য অভিযোগ ছিলও না কোনো দিন। নবাব হারেমে কোনো অভিযোগ থাকতে নেই কারোর। খেতে পড়তে পেরেছে একদিন, আবার এবার যেখানে যাবে সেখানেও তারা খেতে পড়তে দেবে। আমরা জারিয়া মানে কৃতদাসী। আমাদের আবার জাতকুল কি, আমাদের আবার মান সম্মান কি? তক্কি বেগম। একজনের নাম ডাকা হয় আর সে ওড়নি ঢাকা দিয়ে মাথা নিচু করে এসে দাঁড়ায়। একজনের পর আরেকজন, তারপর আরেকজন। আমদরবারের শোভা যেন আজ 1000 গুণ বেড়ে গেছে রূপসীদের জেল্লার জল্লুসে। রসুন চৌকিতে এতক্ষণ মিয়াকি মল্লার বাজাচ্ছিল নবাব নিজামতের বহুদিনের মাইনে করা পুরনো নহবতী বুড়ো ইনসাফ মিয়া। সে এই রাগ বহুবার আগে বাজিয়েছে। বুড়ো নবাব সাহেব যেবার কাটোয়াতে বর্গী সর্দার ভাস্কর পণ্ডিতকে খুন করে রাজধানীতে ফিরে এসেছিলেন, সেবারেও ইনসাফ মিয়া এই মিয়াকি মল্লারই বাজিয়েছিল। যেইবার বুড়ো নবাবের নাতি মির্জা মোহাম্মদের বিয়ে হলো, সেবারও একবার বাজিয়েছিল এই মিয়াকি মল্লার। বড় কড়া রাগ। তানসেনজি নিজের মেজাজের তৈরি জিনিস। তানসেনজি বাদশাহ আকবর শাহকে এই মিয়াকি মল্লার পেশ করেছিলেন। এই রাগ যখন তখন যাকে তাকে শোনানো যায় না। তাড়াতাড়ি বশির মিয়া দৌড়ে এসেছে রোশন চৌকির ওপর। কি বাজাচ্ছে মিয়া সাহেব? কেন জনাব? এ তো মিয়াকি মল্লার। না না, গোড়া সাহেবরা ওসব বুঝতে পারবে না। নবাব সাহেব গোঁসা করছেন। নবাব? কোন নবাব? নবাব সিরাজউদ্দৌলা যে নেই তা যেন জানে না ইনসাফ মিয়া, তা যেন শোনেইনি সে। বচপন থেকে মির্জাকে দেখে এসেছে ইনসাফ মিয়া। মির্জা মোহাম্মদ সেই ছোটবেলাতেই এই নহবতখানায় উঠে এসে বাঁশের ফুটোতে ফু দিতে চেষ্টা করত কতবার। কতবার ইনসাফের চোখের আড়াল থেকে বাঁশি চুরি করে পালিয়েছে। সেই মির্জা মোহাম্মদই বড় হয়ে তোমাদের সিরাজউদ্দৌলা হলো। তোমরা তার জন্য না কাঁদতে পারো, কিন্তু আমি কি করে কান্না থামাই? আমার কি মন কেমনও করতে নেই? সত্যিই কেউ কাঁদছে না। গোড়া সাহেবেরা এসেছে বলে মুর্শিদাবাদে যেন মেহফিল শুরু হয়ে গিয়েছে। গোড়া সাহেবদের জন্য খানা পিনার বন্দোবস্ত হচ্ছে, শরাবের বন্দোবস্ত হয়েছে, মুরগি মশল্লমের বন্দোবস্ত হয়েছে, পোলাও বিরিয়ানির বন্দোবস্ত হয়েছে। ঠিক মির্জা মোহাম্মদের বিয়ের সময় যা যা যেমন যেমন বন্দোবস্ত হয়েছিল, সব ঠিক তেমনি তেমনি বন্দোবস্ত হয়েছে। আমি মিয়াকি মল্লার বাজাবো না তো মালগুঞ্জ বাজাবো, হোলি বাজাবো, খ্যামটা বাজাবো। গুলশন বেগম, পেশমন বেগম, আক্তার বেগম। মুর্শিদাবাদের গ্রামের মানুষ হাঁ করে চেয়ে দেখছিল। এত বেগম একসঙ্গে দেখার কখনো মকা মেলেনি তাদের। সমস্ত বেগমই আসবে নাকি রে বাবা? এ তো রূপ নয়, আগুন। আগুনের ডেলা সব পড়িয়ে রয়েছে মেয়ে মানুষের চেহারা নিয়ে। ক্লাইভ সাহেব চুপি চুপি মুন্সিকে জিজ্ঞেস করলে, এইসব ওমেন কোত্থেকে এসেছে মুন্সি? কেউ এসেছে খোরাসান, কেউ এসেছে কান্দাহার, কেউ এসেছে চট্টগ্রাম থেকে। যেখান থেকে নারী রত্ন পেয়েছে কুড়িয়ে এনেছে নবাব। সমস্ত নিজের ওয়াইফ? নবকৃষ্ণ মুন্সি বললে, না হুজুর, সব ব্যাড ওমেন, খারাপ মেয়ে মানুষ। মরিয়ম বেগম? অবাক কাণ্ড। এবার কেউ এলো না। মনসুর আলী মেহের আবার ডাকলে, মরিয়ম বেগম, মরিয়ম বেগম। এ ওর মুখ চাচাই করতে লাগলো। 11 জন বেগম এসে সার দিয়ে দাঁড়িয়ে গেছে, আর একজন বাকি আছে। সব শুদ্ধ 12 জন বেগম। কিন্তু মরিয়ম বেগম আসছে না কেন? পিরালি তখন হারেমের ভেতর গরু খোঁজা শুরু করে দিয়েছে। এই ঘরে যায়, ওই ঘরে যায়, কোথাও পাওয়া যাচ্ছে না। সাজিয়ে গুছিয়ে তাকেও তো তৈরি করে রেখে দেওয়া হয়েছিল। বশির মিয়া দাঁড়াতে পারলে না, কোণের ফটকের কাছে গিয়ে ডাকতে লাগলো, পিরালি, পিরালি।
পিরালির তখন প্রাণ যায় যায় অবস্থা। মরিয়ম বেগমকে কোনো ঘরে পাওয়া যাচ্ছে না। এই তো সেদিন হাতিয়ারগড় থেকে নবাবের জন্য সেখানকার রানী বিবিকে নতুন আমদানি করা হলো। নিয়মমাফিক তার নতুন নামও দেয়া হলো, মরিয়ম বেগম। এখন কোথায় গেল? বশির মিয়া তখনও ডাকছে, পিরালি। 11 জন বেগম তখন মাথা নিচু করে ওড়নে ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাকি বেগম আসছে না। কোথায় গেল মরিয়ম বেগম? জেনারেল সাহেবের কাছে বেইজ্জত হয়ে যাবে নাকি মির্জাফর আলী খাঁ সাহেব? নবাব নিজামতের বদনামই হবে নাকি? রোশন চৌকিতে ছোটে সাগরেদ হঠাৎ বলে উঠল, চাচা। ছোট সাগরেদ সবে নহবতে ফুঁ দিতে শিখেছে। ইনসাফ মিয়া বাজাতে বাজাতেই তার চারিদিকে চাইলে একবার। চাচা, মরিয়ম বেগমকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? এই বলে ইনসাফ মিয়ার কি খেয়াল হলো কে জানে। সুরটা সময়ে এসে থামাতেই নহবতের মুখটা একবার আঙুল দিয়ে টিপে নিয়ে তক্ষুনি আবার বাজাতে আরম্ভ করল। এইবার মিয়া কি মল্লার নয়, মালগুঞ্জ। তবলচি সুরের মুখপাতটা শুনেই তবলায় একটা চটি কষিয়ে দিলে। বাহ ওস্তাদ বাহ। পশুপতিবাবু জিজ্ঞেস করলেন, তারপর মশাই, তারপর? বললাম, দাঁড়ান একটু সবুর করুন। এই 1000 পাতার পুঁথি এত শিগগির শেষ করা যায়? আপনার পূর্বপুরুষ উদ্ধব দাস এক মহাকবি ছিলেন মশাই। গল্প বড় মোচড় দিয়ে দিয়ে বলেন, একটুখানি পড়লেই পরের পাতা পড়বার জন্য মনটা ছটফট করে, অথচ আসল খুঁটিটা কিছুতেই ছাড়েন না, হাতে রেখে দেন শেষ চাল চালবেন বলে। সত্যি উদ্ধব দাস কদিন ধরে একেবারে নেশাগ্রস্ত করে রেখে দিলে। দেখতে পাগল ছাগল মানুষ হলে কি হবে, রসের কারবারে একেবারে রসিকবাজ, রসের টইটম্বুর। পুঁথিখানা যখন পড়া শেষ হলো তখন গভীর রাত। সেই কলকাতার মাঝরাত্রেই যেন সমস্ত অষ্টাদশ শতাব্দীটা চোখের সামনে সশরীরে নেমে এলো। সেই হাতিয়ারগড়ে রানী বিবি, সেই কান্ত, সেই সিরাজউদ্দৌলা, সেই লক্কাবাগের লড়াই, সেই রবার্ট ক্লাইভ, সেই মহারাজ নবকৃষ্ণ মুন্সি, সেই মরিয়ম বেগম, আরও কত অসংখ্য চরিত্র চোখের সামনে সব যেন সজীব হয়ে উঠল। পুঁথি শেষ করে শান্তি পর্বে উদ্ধব দাস লিখেছেন, কোম্পানির রাজ্য হইল, মোগল হইল শেষ, দমদম হাউসে আইল ইংরেজ নরেশ, কৃষ্ণবাজা বৈষ্ণবেরা আতঙ্কেতে মরে, ব্রাহ্মণ হইয়া হিন্দু যত পইতা ফেলে ডরে, হিন্দু ছিল মুসলিম হইল পরেতে খ্রিস্টান, এমন দেশেতে বলো থাকে কার বা মান, কোন দেশেতে ঘর বা তোমার, কোন দেশে বা বাড়ি, মরিয়ম বেগম বলে আমি অভাগিনী নারী, পতি থাকতে পতি নাই মোর অনাথিনী অতি, মনের মানুষ যেখানেই থাক আমি তারই সতী, তার যদি বা মৃত্যু ঘটে আমি কিসে বাঁচি, তারে কাছে লইয়া আইসো থাকি কাছাকাছি, বেগম মেরি বিশ্বাসের অমৃত কথন, ভক্ত হরিদাস বনে শোনে সর্বজন। আমরা শুনলাম বেগম মেরি বিশ্বাসের আদি পর্ব। খুব শীঘ্রই আসছি আখ্যান পর্বটি নিয়ে।